ডক্টর ইউনূস সরকারের মতো এত বড় সফলতা বাংলাদেশের ইতিহাসে আগের কোন সরকার দাবি করতে পারেনি এবং ঘটেনি। এই প্রথম এই ঘটনা ঘটছে। অ্যাকশন কিন্তু ঘটবে, লড়ো অথবা মরো। নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজিবি, একটা মিনি কিয়ামত চালিয়েছে। ইভেন তোমাদের শহরগুলা আমাদের ঠিক হাতের মুঠোয়। আমরা যদি চাই তোমাদের যে কোনো শহরের যে কোনো দরজায় আমরা পৌঁছাইতে পারি। এক জরুরি নির্দেশে বাংলাদেশের রাজপথে বিভিন্ন ক্যান্টনমেন্টগুলো থেকে সেনাবাহিনীর শত শত গাড়ি ছুটে গেছে। অবশেষে সরকারের টনক নড়েছে। কদিন আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে যে গুলিটি করল, এবার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে আসিফ নজরুলের ঘাড়ে রেখে বন্দুক গুলি করল। ডক্টর ইউনূসের মাস্টারমাইন্ডের কাছে কঠিন ধরা খেতে যাচ্ছে কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার। ভারতকে কোণঠাসা করে নিজেদের সমস্ত দাবি দাওয়া আদায়ের জন্য ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মতো শক্তিশালী 10টি রাষ্ট্রের সাথে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আসছে এমন এক সম্ভাব্য উন্নয়ন যা পুরো দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। এই অত্যাধুনিক চালকবিহীন আকাশযানটি শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক সক্ষমতায়ও বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। আর এতেই নড়ে বড়ে বসেছে ভারত। বন্ধুরা, বাংলাদেশের জন্য সুখবর। এবার দেশের মাটিতে সাবমেরিন তৈরি করবে বাংলাদেশ। বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে চায়না। দেশের মাটিতে সাবমেরিন তৈরি করবে বাংলাদেশ। এটা শুনে ভারতের মাথায় হাত। ভারত এটি বিশ্বাসই করতে পারছে না। ভারতের আগ্রাসন মোকাবেলা করার জন্য চীন থেকে আরো 12টি সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ। এর জন্য চীনের সাথে চুক্তি করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। দাদু কত বড় করে গলা করে বলছিলা যে বাঙালিদের না খাওয়াই মারবা, হ্যান করবা, ত্যান করবা, দিবা না কিছু। বাঙালি না খেয়ে মরছে, এবার না খেয়ে তো তোর দেশের জনগণই মরতেছে। বারবার করে বলছি না যে বাংলাদেশে যদি ওরা প্রোডাক্ট না পাঠাস, আলু না পাঠাস, পেঁয়াজ না পাঠাস, বাংলাদেশের মানুষ মারা যাবে না, মারা যাবে তোর দেশের মানুষ। ভারত এই যেন ভয়াবহ এক চাপে পড়ে গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন খেলা দেখাচ্ছে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। অনেক লেভেলের এবং অনেক চরম লেভেলের এক সুখবর, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশের জন্য নিয়ে এসেছে সেই সাথে আওয়ামী লীগের জন্য দুঃখের একটা সংবাদ। আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর এবং ইন্টারেস্টিং। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে প্রিয় দর্শক, এই ভিডিওটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। বন্ধুরা, বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটিটি নিয়ে যেন ভারতের মাথা ব্যথার শেষ নেই। তাদের মতে এই বিমান ঘাঁটিটি বাংলাদেশের একটি ফালতু ইনভেস্টমেন্ট, কারণ এটি নাকি তাদের আর্টিলারি রেঞ্জের মধ্যে রয়েছে। অর্থাৎ তারা চাইলে যে কোনো সময় বাংলাদেশের এই লালমনিরহাট বিমান ঘাঁটিটিকে উড়িয়ে দিতে পারবে। ভারতের এক বলদ ইউটিউবারকে দেখলাম, সে একটি ভিডিও তৈরি করেছে এবং সেই ভিডিওতে সে বকবক করে বলছে যে লালমনিরহাট বিমান ঘাঁটিটি তাদের আর্টিলারি রেঞ্জের মধ্যে রয়েছে। তারা যদি মেঘালয় থেকে আর্টিলারি ফায়ার করে তাহলে নাকি সেই আর্টিলারি এসে সরাসরি বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটিটিকে উড়িয়ে দেবে এবং সেখানকার প্রত্যেকটি বিমান ধ্বংস হবে। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সম্প্রতি চীনের কাছ থেকে জে-10C ফাইটার জেট অর্ডার করেছে, যেগুলো হয়তো ডেলিভারি আগামী কয়েকদিনের মধ্যে অথবা কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ পাবে। আর সেই বিমানগুলো কিন্তু ভারতের রাফেলের সমকক্ষ। তাই ভারতীয়দের মাথা নষ্ট হয়ে গেছে। তারা কোনোভাবে মেনে নিতে পারছে না যে বাংলাদেশ এত অত্যাধুনিক যুদ্ধবিমান কিনতে চলেছে। আর বাংলাদেশ যদি এই যুদ্ধবিমানে একবার ডেলিভারি পেয়ে যায় তাহলে সব থেকে বেশি বিপদে পড়বে ভারত। ভারতীয়দের দাবি, বাংলাদেশ নাকি অনেক ছোট্ট একটি দেশ এবং এদেশের আয়তন এত ছোট যে এই দেশে জে-10C উড়ানোর মতো জায়গাও নাকি নেই, এবং বাংলাদেশের যে জে-10C অর্থাৎ যেগুলো বাংলাদেশে আসতে চলেছে সেগুলোকে নাকি উড়ানোর মতো সক্ষমতা বাংলাদেশের নেই। অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড এত ছোট। আসলে বাংলাদেশ একটু ছোট বলে তারা কত রকম কথা যে বলে তা তারা নিজেরাও জানে না। বাংলাদেশের চেয়েও ছোট অনেক শক্তিশালী রাষ্ট্র রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইসরায়েল কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক ছোট রাষ্ট্র। বাংলাদেশের একটি বিভাগের সাথে ইসরায়েলের তুলনা চলে। সেই ছোট্ট ইসরায়েল যদি F-35 মতো ভয়ঙ্কর যুদ্ধবিমান অপারেট করতে পারে এবং তাদের বহরে যদি কয়েকশো যুদ্ধবিমান রাখতে পারে, তাহলে বাংলাদেশ কেন পারবে না? বাংলাদেশ তো প্রায় অনেক বড়ই দেশ। বাংলাদেশের আয়তন 1,47,571 বর্গ কিলোমিটার, আর আমাদের সমুদ্র সীমাও কিন্তু বাংলাদেশের আয়তনের সমান। তাই আমরা চাইলে কিন্তু পৃথিবীর যে কোনো যুদ্ধবিমান খুব সহজেই বাংলাদেশের উপরে অপারেট করতে পারি। আসলে বাংলাদেশ সেই যুদ্ধবিমানগুলোকে উড়াতে পারবে কি পারবে না সেটা নিয়ে ভারতীয়দের কোনো রকম মাথা ব্যথার প্রয়োজন নেই। আমরা যদি যুদ্ধবিমান ক্রয় করতে পারি তাহলে আমরা সেটাকে উড়াতেও পারবো। সো এই বিষয়ে তাদের গবেষণা না করলেও চলবে। এবার মূল বিষয়ে আসি। বন্ধুরা, লালমনিরহাট বিমান ঘাঁটি কিন্তু ব্রিটিশ আমলে তৈরি একটি বিমান ঘাঁটি, আর এর আয়তনও কিন্তু অনেক বেশি এবং এর আয়তন প্রায় 4 কিলোমিটার এবং এটি হতে চলেছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। আর এটাই ভারতের কাছে চিন্তার বিষয়। বন্ধুরা, এবার আরাকান আর্মির প্রসঙ্গে আসি।
ভারতীয়রা তো এতদিন লাফালাফি করছিল, তারা বলছিল আরাকান আর্মি নাকি বাংলাদেশের চট্টগ্রাম দখল করবে, তারা নাকি বাংলাদেশের সেন্ট মার্টিন দখল করে নেবে। কই সেই আরাকান আর্মি? তারা তো বাংলাদেশ দখল করতে আসছে না, তারা তো বাংলাদেশের সেন্ট মার্টিনও দখল করতে পারলো না, তারা তো কোনো কিছুই করতে পারলো না। শুধু শুধু ভারতীয়রা লাফালাফি করে। আর ভারতের কিছু সার্কাস টিভি চ্যানেল আছে যাদের কাজই হলো সবসময় লাফালাফি করা। তারা সবসময় ভুলভাল তথ্য প্রচার করে এবং সবসময় বিভ্রান্তমূলক তথ্যই প্রচার করে। আসলে ভারত আমাদের শত্রু রাষ্ট্র, এটা মানতেই হবে। শুভেন্দু পাগল তো খুঁজতে থাকে কৃষকরা ইন্ডিয়ার। হ্যাঁ দাদু, কত বড় করে গলা করে বলছিলা যে বাঙালিদের না খাওয়াই মারবা, হ্যান করবা ত্যান করবা, দিবা না কিছু। বাঙালি না খেয়ে মরছে, এবার না খেয়ে তো তোর দেশের জনগণই মরতেছে। বারবার করে বলছি না যে বাংলাদেশে যদি ওরা প্রোডাক্ট না পাঠাস, আলু না পাঠাস, পেঁয়াজ না পাঠাস, বাংলাদেশের মানুষ মারা যাবে না, মারা যাবে তোর দেশের মানুষ। কারণ তোর দেশের কৃষকরা বাংলাদেশকে টার্গেট করে তোর এখানে আলু উৎপাদন করে, পেঁয়াজ উৎপাদন করে, মরিচ উৎপাদন করে। লসটা কার হয়েছে? আলুর যে দাম কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে। ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজকে 15 দিন দাঁড়িয়ে থাকায় বহু ক্ষতি হচ্ছে, প্রচুর টাকা লস। এক গাড়িতে পেঁয়াজের দামই প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। এই শুভেন্দু ভাবছিল কি যে পশ্চিমবঙ্গে একটা দাঙ্গা লাগাই দিবে হিন্দু মুসলিমের ভিতর, যে ওই বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত, হিন্দুদের পক্ষে কথা বলবে আর পশ্চিমবঙ্গের হিন্দু ভোটগুলা ও নিবে, এটা মনে করছিল। হায় রে গাধারে, তোরা একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে কোনো রেস্টুরেন্টে যদি কাস্টমার না যায়, কাস্টমার কিন্তু মরে না, কাস্টমার ঠিকই খায় অন্য রেস্টুরেন্ট থেকে, এটা মাথায় রাখবি। কিন্তু ওই যে ব্যবসায়ী সে কিন্তু মরে যায়। তো আমরা হলো বাইককে, তো আমরা কাস্টমার, ওই যে আগেও বলছি যে কাস্টমার অলওয়েজ রাইট, আমাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তোমরা আমাদেরকে প্রোডাক্ট না দিলে আমরা কি না খেয়ে থাকবো? তুমি দেখছো যে তোমরা এই পাঠাও নাই, অনেকদিন বন্ধ ছিল, বাংলাদেশের কোথাও এটা আন্দোলন হয়েছে যে পেঁয়াজের দাম বেশি, আলুর দাম বেশি, সবকিছুর দাম বেশি, বরং যখন কমছে সবকিছুর দাম সবকিছুর দাম কমছে। আগে একটা কফি কিনতে হয়তো মনে করেন যে 100 টাকা কেজি, সেটা এখন 35 টাকায় চলে আসছে। 1 কেজি সিম ছিল 150-200 টাকা, সেটা এখন 40 টাকায় চলে আসছে। মরিচ চলে আসছে 100 টাকার নিচে। আলু চলে আসছে, যেটা দেশি আলু ওইটাই বিক্রি হইতো 120-130 টাকা, সেটা এখন 80 টাকা। বাংলাদেশ তো না খেয়ে নাই, সমস্যা তোর দেশে ইয়ে হয়েছে। তোর দেশের কৃষকরা রাস্তায় আলু পেঁয়াজ ঢেলে দিচ্ছে। হ্যাঁ, তোর দেশের কৃষকরা আলু পেঁয়াজ রাস্তায় ঢেলে দিচ্ছে। মাথা মোটা। হ্যাঁ, তোর একটা কথা বলি, তোরা আমাদের সাথে দুর্ব্যবহার করে আমাদেরকে অন্য দেশের উপর নির্ভর করা শিখাইতেছি। তোরা বারবার করে শুধু বাংলাদেশের মানুষরা বলছিস যে ইন্ডিয়া এটা না দিলে না খেয়ে মরবে, ইন্ডিয়া ওটা না দিলে না খেয়ে মরবে। আমাদের কিচ্ছু হবে না, বুঝতে পারছিস? আমাদের কিচ্ছু হবে না। তোর মতো মাথা মোটার জন্য ইন্ডিয়ার কৃষকরা বিপদে পড়বে, অলরেডি পড়ে গেছে। রাস্তায় আলু পেঁয়াজ ঢেলে দিচ্ছে, রাস্তায় আলু পেঁয়াজ ঢেলে দিচ্ছে। আর শুভেন্দুরা খুঁজতেছে যে শুভেন্দু কোথায়। তুই তোর বাড়িঘর সামলা। হ্যাঁ, তোর বাড়িঘর সামলা, আলু পেঁয়াজ তোর বাড়ির উপর ছুঁড়ে মারে না, ঠিক আছে? তুই তো বাড়িঘর সামলা। বাংলাদেশের সংখ্যালঘু সামলানোর দরকার নাকি, তুই তোর বাড়িঘর সামলা। তো বাড়িঘরে যে আলু পেঁয়াজ নিয়ে হামলা করবে কৃষকরা, কি মনে করছিলা? হ্যাঁ, কি মনে করছিল? একটা দাঙ্গার সৃষ্টি করবা, তোমাদেরটা দেখে নাচানাচি করবে বাংলাদেশের হিন্দুরা। বাংলাদেশের সনাতনীরা এত বোকারা তোমাদের মতো। কারণ বাংলাদেশের ওই সনাতনীরা অত পরিমাণ গোবর তো খায় না। দেখলাম তোমাদের ইন্ডিয়াতে, মানে বলতেও ঘৃণা লাগে, মানে গোবর দিয়ে রুটি খায়, বলতেও ঘৃণা লাগে। তোমাদের দেশের পুলিশরা মানে গরুর চুনা খায়, কিন্তু বাংলাদেশে এটা এতটা হয় না। তো বাংলাদেশের হিন্দু সনাতনী যারা আছে, ওদের মাথায় তোমাদের মতো গোবর না, ওদের মাথায় ব্রেন আছে। ডক্টর ইউনূস সরকারের মতো এত বড় সফলতা বাংলাদেশের ইতিহাসে আগের কোন সরকার দাবি করতে পারেনি এবং ঘটেনি। এই প্রথম এই ঘটনা ঘটছে, আমাদেরকে এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। এবং এই সফলতার উপর ভিত্তি করে সরকারকে 4 বছর ক্ষমতা রাখার সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। দর্শক, একটা বক্তব্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি, ফাউজুল কবির সরকারের একজন উপদেষ্টা বলেছেন। মানে এভাবে কোন সরকার দাবি করতে পারেনি, এবং ইটস ট্রু। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি। কেউ 1 পয়সা দুর্নীতি দেখাতে পারবে না। এর অর্থ কি? আসলে কি বাংলাদেশ রাষ্ট্রে কোনো দুর্নীতি হয়নি? না, বাংলাদেশ রাষ্ট্রে দুর্নীতির অভাব নেই। পুলিশ কি ঘুষ খায়নি? এখনো পুলিশ ঘুষ খাচ্ছে। আদালত কি ঘুষ খায় না? নিয়মিত ঘুষ খায়। বিভিন্ন মন্ত্রণালয় সচিব বা পিয়নরা কি ঘুষ খায় না? ধুমাইয়ে ঘুষ খায়। এর অর্থ হচ্ছে সরকারের লোকজন, এর আগে সরাসরি মন্ত্রীরা ঘুষ খেত, উপদেষ্টা পর্যায়ের লোকজন। সরকার বলতে যে আমরা বুঝি রাষ্ট্র নয়, শুধু সরকার, উপদেষ্টা পরিষদ বা মন্ত্রী পরিষদ, এরা কোনো দুর্নীতি করেনি। এখন এরা যদি দুর্নীতি মুক্ত থাকে এবং এরা যদি স্টেবল ভাবে দায়িত্ব পালন করতে পারে, কিছুদিন পর ওই সচিবালয়, বন্যান্য সব জায়গায়, অধিদপ্তর সব জায়গায় ঘুষ বন্ধ হয়ে যাবে। প্রথম হচ্ছে মন্ত্রীদের ঘুষ খাওয়া থেকে বিরত থাকা। এই বিষয়টা হচ্ছে, এটা অতীতে সব মন্ত্রী এরকম ঘুষ খেত। মন্ত্রী মানেই হচ্ছে তার বিদেশে বাড়ি গাড়ি থাকবে, অবৈধ সম্পদের পাহাড় এবং অর্থ পাচার করতো। হাসিনার আমলে, বিএনপির আমলে আপনি খুঁজে পাবেন যে দুর্নীতি কি করেনি, কোন মন্ত্রী দুর্নীতি করেনি, কোন মন্ত্রী পিএস দুর্নীতি করেনি। নিশ্চিতভাবে 2-3 জন লোকের ক্ষেত্রে বলা যায় যে এরা দুর্নীতি করেনি মন্ত্রী হিসাবে, যেমন মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, খালেদা জিয়া। এছাড়া অন্য কেউ দুর্নীতি করেনি, এটা বিশ্বাস করতে কষ্ট হয়। সবার মধ্যেই, সরাসরি সেনা করলেও তার জানতো যে তার পিএস অথবা এরা কম বেশি টাকা পয়সা খায়।
কিন্তু ডক্টর ইউনূস সরকারের আমলে কোনো উপদেষ্টা 1 পয়সা দুর্নীতি করেছে এরকম প্রমাণ কেউ দিতে পারবে না, এবং আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি, এর অর্থ হচ্ছে এটা, এবং এটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এটা এই প্রথম যে সরকারের কেউ 1 টাকাও দুর্নীতি করেনি উপদেষ্টারা। অতএব এই সরকারকে আমাদের ক্ষমতায় রাখতে হবে। এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে আমরা এক পর্যায়ে দেখবো বাকি দুর্নীতি শেষ হয়ে গেছে, ধীরে ধীরে দুর্নীতির সবকিছু বন্ধ হয়ে যাবে, সচিবালয়, অধিদপ্তর সব জায়গা থেকে দুর্নীতি উৎখাত হবে, এটা আমরা বিশ্বাস করতে চাই। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো খাতে দুর্নীতি হয়নি বলে দাবি করেছেন রেলপথ এবং সড়ক পরিবহন সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির। না, কোনো খাতে, এইটারও ব্যাখ্যা হচ্ছে এটা যে খাত সরাসরি মন্ত্রী তত্ত্বাবধানে পরিচালিত হয়, মানে এইভাবে হয়নি, যেমন কোনো একটা প্রজেক্ট বাস্তবায়ন করা, কোনো পছন্দের কোম্পানিকে টেন্ডার দেওয়া বা ইত্যাদি ইত্যাদি, মন্ত্রীর আত্মীয় স্বজন, মানে এই টাইপের হয়নি। কিন্তু বিভিন্ন ধাপে ধাপে এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল নিতে বা এইসব ক্ষেত্রে যে দুর্নীতি হয় না, বা জনগণের সেবা নিতে কোনো দুর্নীতি হয় না, এটা ভুল। জনগণকে সেবা নিতে এখনো প্রচুর টাকা দিতে হয়। আপনি ভূমি রেজিস্ট্রেশন থেকে শুরু করে কোন জায়গায় টাকা না লাগে, সব জায়গায় লাগে। তবে সরাসরি সরকারের লোকজন দুর্নীতিমুক্ত, এভাবে থাকলে ওই এসি ল্যান্ড বলেন আর সাব রেজিস্টার বলেন, কোথাও কোনো দুর্নীতি থাকবে না। ফাজুল কবির বলেন, বিগত বছরে শুধু বিআরটি প্রকল্পই নয়, দেশের সব প্রকল্পই দুর্নীতি হয়েছে, তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি। হ্যাঁ, ঠিক। এখানেও আবার একটু ব্যাখ্যা দিই। যেমন একটা প্রকল্প, এই প্রকল্পটা মন্ত্রীর হাত ধরে স্থানান্তরে বা এক্সিকিউশনে দুর্নীতি হয়নি, কিন্তু প্রকল্পের ভিতরে অনেক কাজ আছে। যেমন একটা প্রকল্প সরকার পাশ করিয়ে দিয়েছে, এটা দুর্নীতিমুক্ত ভাবেই হয়েছে, কিন্তু ওই প্রকল্পের পরিচালক যারা, তার অধীনে যারা, সেসব জায়গায় ঠিকই দুর্নীতি হয়। মালামাল ক্রয়ের ক্ষেত্রে, কম্পিউটার কেনা, নানান ক্ষেত্রে। সেনাবাহিনীতেও দুর্নীতি হয়, সেনাবাহিনী প্রকল্প প্রচুর দুর্নীতি হয়, আমরা এগুলো জেনে শুনে বলছি। সেনা অফিসাররা দুর্নীতি করেন, তারা 45,000 টাকায় কম্পিউটার কিনে তারপরে বলে যে 3 লাখ টাকায় কিনেছি। অবশেষে সরকারের টনক নড়েছে। কদিন আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে যে গুলিটি করলো, এবার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে আসিফ নজরুলের ঘাড়ে রেখে বন্দুক গুলি করলো। কি রকম? আজ সচিবালয় প্রেস কনফারেন্স করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, বিডিআর পিলখানা হত্যাকাণ্ডে পুনর্তদন্তে নতুন কমিটি গঠন করা হচ্ছে। অর্থাৎ যখন এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, তখন আমরা যারা সোচ্চার ছিলাম, প্রবাসী সাংবাদিক ইলিয়াস সহ, এবং যখন এই ব্যাপারে পুরো বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলো, বৈষম্য বিরোধী আন্দোলনের বেশ কজন সমন্বয়ক তারা আইন মন্ত্রণালয় ঘেরাও করার কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দিল, সবকিছু মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ ব্রিফিং করে জানালো আবার নতুন করে পুনঃতদন্তে কমিটি গঠন করা হচ্ছে। কি বললেন তিনি বললেন 5 কর্মদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে। সেখানে রিটায়ার্ড সেনা অফিসার থাকবেন, পুলিশ বাহিনীর সদস্য থাকবেন, সিভিল কর্মকর্তারা থাকবেন সাবেক বিচারপতিদের কেউ, এবং এই কমিটি 5 জন হতে পারে, 7 জন হতে পারে, 9 জন হতে পারে। তবে এখানে সংখ্যা বেশি থাকবে সাবেক সেনা অফিসাররা, যেহেতু পিলখানা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক বাহিনী। এটি আজকে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এক বাক্যে বলতে পারি সরকারের টনক নড়েছে। এখন আরেকটা প্রশ্ন তৈরি হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন পুনঃতদন্তে তারা কমিটি গঠন করবেন, এর মধ্য দিয়ে কি নতুন করে এর তদন্ত শুরু হচ্ছে? এমন প্রশ্নে তিনি বললেন এটি এখন আদালতের উপর থাকবে। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন কমিটি গঠন করবে, আর আদালত যদি মনে করে পুনঃতদন্তের প্রয়োজন তাহলে করবে। তার মানে সেখানেও একটা প্যাচ রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ আদালত মানে কি? এটা ল বিভাগের কাজ, যেটা উপদেষ্টা হলো আসিফ নজরুল। এখন কি করবেন আসিফ নজরুল? অর্থাৎ প্রথমে আসিফ নজরুল তার বলটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর্টে রাখলেন, এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বলটা আইন মন্ত্রণালয়ের কোর্টে রাখলেন। এই দুজন পাল্টাপাল্টি দাবার চাল দিতে চাইছেন। তবে কেউ বলছেন গতকালকে আমাদের সেনা প্রধানকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হওয়ার পর এই পুনঃতদন্তের যে কমিটি, এটি করার ঘোষণা আসে। হতে পারে এটি সেখান থেকে কোনো চাপ, কনফার্ম কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, ধারণা করে কথাটি বলছি। তো সবকিছু মিলে এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে বা এই কমিটির কাজের মধ্য দিয়ে পুনঃতদন্তের কাজ আবার শুরু হতে পারে বলা হচ্ছে। যদি এটি শুরু হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ভালো, আর যদি মনে করা হয় সময় ক্ষেপণ করা হচ্ছে বা নতুন কোনো নাটক মঞ্চস্থ করা হচ্ছে, তবে এটার জবাব খুব কড়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আসবে। গেল একটি বিষয়। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি কি? শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য যেভাবে সংবিধানকে কাঁটা ছেঁড়া করেছেন, এবার অন্তর্বর্তীকালীন সরকার এসে সেখান থেকে একটি বড় সংশোধনী পরিবর্তন করেছে। অর্থাৎ সংবিধানের 15 যে সংশোধনী, এটি অবৈধ ঘোষণা করেছে আদালত। তার মানে
রাষ্ট্র আবারও কেয়ারটেকার সরকারে ফিরল, মানে তত্ত্বাবধায়ক সরকারে ফিরে গেল। অর্থাৎ শেখ হাসিনা অবৈধভাবে আজীবন ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক পদ্ধতিটিকে বাতিল করে তার তত্ত্বাবধানের নির্বাচনের যে ব্যবস্থাটি করেছিলেন সেটি এখন বাতিল হয়ে গেছে। আগামীতে আবারও কেয়ারটেকার পদ্ধতি পুনর্বহাল করা হলো। এক্ষেত্রে অবশ্যই এটি একটি ভালো পজিটিভ দিক, নতুবা বিএনপি ক্ষমতায় আসলে এই কাজটি করতো কিনা সন্দেহ। কারণ এখন বিএনপি ক্ষমতায় আসবে, আবারও যদি বিএনপি মনে করে যে এই পঞ্চদশ সংশোধনী অবৈধ না করা হয়, সেক্ষেত্রে বিএনপির তত্ত্বাবধানে আবারও নির্বাচন হবে। এটি তাদের জন্য একটা লাভজনক অবস্থা হতে পারে। তারা বলবে তো এটা সংবিধান পরিবর্তন করছে হাসিনা, আমাদের কি দোষ? কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আদালতের মাধ্যমে পঞ্চদশ সংশোধনী অবৈধ করায় আর কারো ঘাড়ে বন্দুক রাখার সুযোগ নেই। এখন থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরে এলো। দর্শক, এই দুটো বিষয়ের ফাঁকে আরো কয়েকটি বিষয় আমাদের আলোচনার বিষয় রয়েছে। এক, সাম্প্রতিক সময় ডক্টর ইউনূস তার অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বড় চাপে পড়ে গেছে। যে কজন উপদেষ্টা, তাদের মধ্যে অন্যতম আসিফ নজরুল। দ্বিতীয় অবস্থায় রয়েছে সেই আসিফ নজরুলেরই আরেকজন সখ্য ব্যক্তি, আমাদের ফিল্ম ডিরেক্টর ফারুকী। এছাড়া আরো বেশ কজনকে নিয়ে আলোচনা থাকলেও সেটা বড় মাপে নেই। কয়েকটি সূত্র বলছে ইউনূস সরকার এই মুহূর্তে আসিফ নজরুলকে নিয়ে যে সমালোচনার মুখে পড়েছেন এটা তার জন্য সুখকর নয়। কিন্তু আসিফ নজরুলকে নিয়ে এই সরকারের, মানে অন্তর্বর্তীকালীন সরকারের যতটুকু সফলতা, সব কেন যেন ব্যর্থতা রূপ নিয়েছে। অনেক উপদেষ্টা নাখোশ তার উপর, এবং সাম্প্রতিক সময় তাকে নিয়ে যতগুলো আলোচনা হয়েছে প্রত্যেকটি আলোচনার দিন শেষে প্রমাণ আকারে জনগণের কাছে উপস্থিত হয়েছে। এবং আমরা যদি একটি ছোট্ট পারসেপশন দিয়ে বলি আপনাদের, আসিফ নজরুলের পক্ষে যারাই কথা বলেছেন সাম্প্রতিক এই কয়দিনে, আমরা দেখেছি তাদের অবস্থা বা তাদের জনপ্রিয়তা বা তারাই কটাক্ষের মুখে পড়েছে। ধরুন আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলি। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি আসিফ নজরুলের পক্ষে একটি পোস্ট করেছেন এবং তার কমেন্টে তিনি এত বেশি মানুষের গালাগাল বা সমালোচনার মুখে পড়েছেন যেটা তিনি আশা করেননি। আমরা দেখেছি আমাদের সাবেক একজন সংসদ সদস্য গোলাম মাওলা রনি, আমরা দেখেছি ফাহাম অস্ট্রেলিয়া থেকে বোধহয়, আমরা দেখেছি প্রবাসী আমেরিকা প্রবাসী শাহেদ আলম, এরকম বেশ কজন পড়ে গেছেন বড় বিপদে, যারা আসিফ নজরুলের পক্ষে কথা বলতে গিয়ে তারা এখন মানুষের কাছে ভিলেনের রূপ নিয়েছেন। অর্থাৎ এটিও জনগণের একটা পারসেপশন, জনগণের একটা কি বলবো পক্ষ বিপক্ষ নির্ধারণের স্থান। বলা হচ্ছে আসিফ নজরুল এই মুহূর্তে সবচেয়ে বিতর্কের মধ্যে পড়ে গেছেন। আবার তার নিকট অনেকেই তাকে বলছেন সম্মানজনকভাবে এই পদটি ছেড়ে তাকে আবার তার শিক্ষকতার পেশায় ফিরে আসতে। অনেকেই বলছেন যে তার উপর চাপও তৈরি হচ্ছে বিভিন্নভাবে। দুটো বিষয় এখানে স্পষ্ট। এক, সরকারের উপদেষ্টা হিসেবে, ধর্ম উপদেষ্টা হিসেবে আমাদের একজন প্রখ্যাত স্কলার আলেম আহমদুল্লাহকে ডাকা হয়েছিল এই উপদেষ্টা মণ্ডলীতে যোগ দেওয়ার জন্য। তিনি সম্মানের সাথে সেটাকে ডিনাই করেছেন, বরং তিনি বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা তার নামটি প্রস্তাব করেছেন। তো আহমদুল্লাহ সাহেব তিনি মানুষের কাছে আরো জনপ্রিয় হয়েছেন, কারণ তিনি রাষ্ট্রের ওই গুরুত্বপূর্ণ পদের লোভী ছিলেন না। তো একইভাবে আসিফ নজরুলও একটা সুযোগ পেয়েছিলেন, অথবা আন্দোলনের শেষ সময় এসে ছাত্রদের সাথে সখ্যতা বৃদ্ধি করে লোভনীয় উপদেষ্টা হয়েছেন, মানে লোভনীয় মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিয়েছেন। গুরুত্বপূর্ণ অনেকগুলো মন্ত্রণালয় তিনি পেয়েছেন রাষ্ট্রের, এবং ছাত্রদেরকে দিক নির্দেশনা দিয়ে তাদের খুব কাছে পৌঁছে গিয়েছেন, অভিভাবক হয়ে গেছেন। সবকিছু মিলে আসিফ নজরুলকে এই বর্তমান সময়ে রাষ্ট্রের ব্যর্থতাগুলোর দায় নিতে হচ্ছে। এখন আসিফ নজরুল এতদিন ধরে যে বক্তব্যগুলো দিতেন যে সরকারের কোনো মন্ত্রী এমপির বিরুদ্ধে যদি অভিযোগ আসে, আমরা দেখেছি উন্নত দেশগুলোতে সেসব মন্ত্রীরা পদত্যাগ করেন। এগুলো আসিফ নজরুল বিভিন্ন টকশোতে বলতেন যে যদি কখনো আমার বিরুদ্ধে এরকম অভিযোগ আসে, আমি মনে করব সম্মানজনকভাবে এই পদ ছেড়ে দেওয়া উচিত এবং একটা সঠিক পদ্ধতিতে তদন্ত হওয়া উচিত। তো আজকে যখন বাংলাদেশে আসিফ নজরুলকে নিয়ে এত সমালোচনা হচ্ছে, আসিফ নজরুল তার বক্তব্য অনুসারে সেই কাজটি কেন করছেন না? তিনি কেন তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোকে কেবল অন্যকে দিয়ে বা নিজের একটি বক্তব্যের মাধ্যমে সমাপ্ত করতে চাইছেন? কোনো তদন্ত কমিটি কেন হচ্ছে না? কারণ রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একজন উপদেষ্টার বিরুদ্ধে খুব গুরুতর অভিযোগ আনা হয়েছে যে তিনি কোনো ভিন দেশের এজেন্ট কিনা। এদিকে সেনাবাহিনীর আরেকজন অফিসার, গোয়েন্দা অফিসার, রিটায়ার্ড গোয়েন্দা অফিসার, তিনি আবারও মুখ খুললেন। তিনি বললেন এই রাষ্ট্রের অর্থাৎ কোন একটি গোয়েন্দা বাহিনীর হয়ে আসিফ নজরুল, মনির হায়দার, শাহেদ আলমরা কাজ করছিলেন। অর্থাৎ 2018-তে বিএনপি ক্ষমতায় না আসায় এই তিনজনের কাছে এমন কোনো বার্তা ছিল গোয়েন্দা বাহিনীর, যারা বুঝিয়েছিলেন এই তিনজনকে যে চিরতরে বিএনপি হারিয়ে যাচ্ছে আর আওয়ামী লীগ আজীবন ক্ষমতা থাকবে। এবং পরবর্তীতে মনির হায়দার বা শাহেদ আলমরা তারা সরকারের সাথে আপোষ করে নিয়েছে যে তারা এখন আর বিরোধী মতে বা বিরোধী পক্ষে থাকবেও না, কথাও বলবে না। এই জন্য তাদেরকে ব্যক্তিগতভাবে লাভবান করা হবে। এবং মনির হায়দার সেই গোয়েন্দা অফিসার, রিটায়ার্ড গোয়েন্দা অফিসারকে ডেকে বৈঠকও করেছেন, কথাও বলেছেন এবং বলেছেন
বিএনপি আর ক্ষমতায় আসবে না, তারেক রহমান আর ক্ষমতায় আসবে না, সো হাসিনাই ক্ষমতায় থাকবে। তাই তারা এখন একটা গোয়েন্দা বাহিনীর কি বলবো পরামর্শে প্রিসক্রিপশনে কাজ করতে চান। যারা সরকার বিরোধী এতদিন কথা বলেছেন, ইলিয়াস, পিনাকি, কনক সরোয়ার, তাদের সবাইকে তারা একটা কমিটির মতো করে বা একটা আলোচনার মধ্য দিয়ে হাসিনার পক্ষে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়েছিলেন। এবং তার মধ্যে আসিফ নজরুল একজন, এটিও সেই গোয়েন্দা অফিসার তার আমেরিকা থেকে লাইভ ইন্টারভিউতে বলেছেন। তো এই বিষয়গুলো সত্য হোক আর মিথ্যে হোক, যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পক্ষ থেকে অভিযোগ আসে, এগুলোর সত্যতা প্রমাণে এখন তদন্ত হওয়া খুব জরুরি বলে সরকারের উপদেষ্টা জনাব মাহফুজ আলমের একটা ফেসবুক স্ট্যাটাস গতকাল দিনভর নানান আলোচনার জন্ম দিয়েছে। আমরা তার পক্ষে বিপক্ষে ভাগ হয়ে গেছি। উনি ঠিক করেছেন না ভুল করেছেন, উনি দিয়েই ঠিক করেছেন নাকি উনি আবার মুছলেন এটাও ঠিক হয়েছে, কেউ কেউ মনে করেন মোছাও ঠিক হয়নি। এসব নানা রকম বিতর্ক চলেছে। এটা একটা স্বাস্থ্যকর বিতর্ক বলে আমি মনে করি। সেটার আরেকটু কথা, কিছু কন্টিনিউশন দরকার। আমি আমার টেক গতকাল জানিয়েছি এবং আমি ব্যাপারটা ভালো হয়নি বলেই মনে করেছি। আমি সার্বিক প্রেক্ষাপটে আমার ভিডিও নিচেও অনেক মন্তব্য এসছে, নানা রকম অপিনিয়ন আপনারা আমাকে দিয়েছেন এবং আমরা সোশ্যাল মিডিয়াতে যারা নানা ইস্যুতে সরব থাকেন তাদেরও প্রত্যেকের টেক দেখেছি। আসলে মূল সংকটটার জায়গা কোথায় এবং সেটা প্রসঙ্গেই কথা বলবো। মাহফুজ আলমের এই স্ট্যাটাসটার ছুতো ধরে আসলে এই আলোচনা এবার করতে চাই। সেটা হচ্ছে ভারতকে কিভাবে আমরা ডিল করব সামনে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত, বা এভাবে যদি বলি ভারত সরকার, কারণ ভারত অ্যাজ এ হোল, ওর জনগণও পুরোপুরি তার সরকারের মতো হয়ে গেছে, তার সরকারের মতো করে সব চায়, সেটা ঠিক না। কিন্তু সরকারগুলো, আমি বিজেপি এটা অনেক এক্সট্রিম আছে এবং বিজেপির একটা নতুন এক্সট্রা বিপদ আছে যেটা কংগ্রেসের দিক থেকে এতটা ছিল না। সো সামনের সময়গুলোতে আমরা কিভাবে এটাকে ডিল করব, এবং তার চেয়ে জরুরি কথা, ভারতের জনগণের মধ্যেও কিন্তু র্যাডিক্যালাইজেশন তৈরি হচ্ছে, সেখানে আমাদের কিভাবে কি হবে এই ডিবেটের এই ডিবেট কেউ করবো না। আমরা অন্তত যারা সত্যিকার অর্থে আমাদের দেশকে ভালোবাসি তারা এটা নিশ্চিত যে বাংলাদেশের গণতন্ত্র এবং এই দেশ ধ্বংস হওয়ার সাথে সরাসরি ভারতের সরকার জড়িত। 2014 সালে ভোটবিহীন যে নির্বাচন হয়েছিল সেটায় সে সময় ক্ষমতায় ছিল ভারতের কংগ্রেস সরকার, যে সুদেষ্টা সিং এসেছিল তখন কংগ্রেস সরকার ক্ষমতায়। তার কিছুদিন পর কংগ্রেস ক্ষমতাচ্যুত হয়েছে বিজেপির হাতে, এবং বিজেপি আসার পরও একই টেন্ডেন্সি এবং একটা নতুন বিপদ যোগ হয়েছে তার সাথে, সেটা হলো তার হিন্দুত্ববাদী রাজনীতি। সুতরাং ভারতের সরকারের জায়গাগুলো থেকে এটা মোটামুটি এক ধরনের মতৈক্য আছে তাদের মধ্যে যে বাংলাদেশকে একটা কলোনি বানিয়ে রাখতে হবে, এতে কোনো সন্দেহ নেই, এটা আমরা মানি। এবং সেটার জন্য যা করা তাই তারা করেছে এবং কলোনি হাতছাড়া হওয়ার দুঃখ তারা পেয়েছে। এটা হলো সবচেয়ে বড় কথা। একটা চাকরের নেতৃত্বে, একজন স্লেভ কৃতদাসীর নেতৃত্বে এটাকে কলোনি বানানো হয়েছিল। তার পতনের সাথে তার কলোনির পতন, এই দুঃখ আমরা ভারতের মধ্যে দেখছি। ফলে তারা তাদের দিক থেকে নানা রকম কাণ্ডকীর্তি করে বাংলাদেশের সাথে ঝামেলা করার চেষ্টা করছে। এটা ছিল সবগুলো সরকারের নিজস্ব চিন্তা। কিন্তু যে বললাম, বিজেপির একটা এক্সট্রা ডাইমেনশন আছে, সেটা হচ্ছে তার হিন্দুত্ববাদী আইডেন্টিটি পলিটিক্স। আমি বহুবার একটা কথা বলেছি, শেখ হাসিনা পতন এবং পলায়নের পর হিন্দু সম্প্রদায়কে নিয়ে যে আলাপ ভারত সামনে এনেছে, এটা ভারত সরকারের ডোমেস্টিক পলিটিক্সের স্বার্থে সে এটা করেছে এবং সে চায় যে বাংলাদেশে হিন্দু নিপীড়িত, এবং হিন্দু যদি নিপীড়িত হয় বিজেপি হচ্ছে তার সেভিয়ার, এবং দেশের অভ্যন্তরেও সে পাল্টা ফোবিয়া তৈরি করছে সংখ্যালঘু মুসলিম, খ্রিস্টান এবং দলিতদেরকে নিয়ে। সো এটাই তার রাজনীতি এবং এটা ভবিষ্যতে আরও বাড়বে বলে আমি প্রেডিক্ট করি। কেন বাড়বে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আজকে আর করছি না। ফলে এই প্রেক্ষাপটে ভারতের জনগণের মধ্যেও র্যাডিক্যালাইজেশন হচ্ছে। জনগণও বাংলাদেশকে শত্রু দেশ মনে করা শুরু করেছে। বাংলাদেশের মধ্যে হিন্দু মানুষজন নিপীড়িত হয়, এই পারসেপশন তৈরি হয়েছে। আমরা খেয়াল করব ইসকন এবং চিন্ময় ইস্যুতে যখন প্রচুর কথাবার্তা হচ্ছে, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা মারাত্মক জঙ্গি অ্যাটিটিউড করেছেন, কারণ বছর দেড়েকের মধ্যেই তার রাজ্য বিধানসভা নির্বাচন আছে, সেটাকে সে ক্যাশ করতে চাইছে। এবং ওখানকার মানুষের টেন্ডেন্সি দেখেই বোধ করি মমতা ব্যানার্জিকেও সেই রকম টাফ রেটরিক ব্যবহার করতে হয়েছে। আমরা বলছি না মমতা ব্যানার্জি আবার যদি নির্বাচিত হন তিনি একই রকম থাকবেন, কিন্তু তাকেও সেই রেটরিক ব্যবহার করতে হচ্ছে। সো ইটস অ্যান ইন্ডিকেটর যে ভারতের জনগণের মধ্যেও র্যাডিক্যালাইজেশন হচ্ছে। সুতরাং ভারতের জনগণও আস্তে আস্তে আমাদের বিরুদ্ধে যাওয়া শুরু করছে এবং আমাদের সম্পর্কে ডিসইনফরমেশনের পাল্লায় পড়েছে। আসলে জনগণকে দোষ দেওয়ার কিছু নেই। ভারতের মেইন স্ট্রিম মিডিয়া, হিন্দিভাষী, ইংরেজিভাষী মেইন স্ট্রিম মিডিয়া যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাগুলোকে পোর্ট্রে করেছে, যেভাবে ডিসইনফরমেশন ছড়িয়ে দিয়েছে, তাতে তাদের এরকম হওয়াটা খুব অস্বাভাবিকও না। কিন্তু যে কথাটা বলতে যাচ্ছিলাম, এই বিদ্যমান প্রেক্ষাপটে এই ঝুঁকি তৈরি হয়েছে যে ভারতের সবগুলো দলকে এই র্যাডিক্যালাইজড জনগণকে অ্যাড্রেস করতে হবে। ফলে এখন বাংলাদেশের ভেতরে আমরা কি করছি, কিভাবে করছি,
সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সো ভারতকে আমাদের ডিল করতে হবে এবং ভারত আবারও চাইতে পারে যে বাংলাদেশে শেখ হাসিনার মতো বা তার কাছাকাছি একজন কৃতদাসীকে বসিয়ে বাংলাদেশকে আবার কলোনি বানিয়ে ফেলবে, সেটা সে চাইতেই পারে। সুতরাং ভারতকে আমাদের ডিল করতেই হবে আমাদের গণতন্ত্র সার্বভৌমত্ব অটুট রাখার জন্য। এটা নিয়ে আমাদের কারো দ্বিমতের জায়গা নেই। পথটা কি হবে? সমস্যা হচ্ছে এই জায়গায়, সেটা হলো শেখ হাসিনার মতো একটা স্বৈরাচারী সরকার যখন দেশের অভ্যন্তরে থাকে, সে দেশের মানুষকেও চরমপন্থী বানিয়ে দেয়। শেখ হাসিনা যাওয়ার পর পাল্টা অ্যান্টি শেখ হাসিনা চরমপন্থা শুরু হওয়ার অবস্থা আমাদের দেশের ভেতরে দেখা যাচ্ছে। সুতরাং এটা যেমন ভালো না, এট দ্য সেম টাইম ভারতে যখন জনগণের মধ্যে তাদের রাজনৈতিক দলগুলোর মধ্যেও চরমপন্থা দেখা যাচ্ছে, তখন খুব বড় ঝুঁকি আছে যে আমাদের রাজনৈতিক দল, আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন, আমাদের জনগণের মধ্যে একটা পাল্টা চরমপন্থা তৈরি হবে। তারা যখন বলছে তারা অখণ্ড বাংলা করবে, অখণ্ড ভারত করবে, এটা ইনফ্যাক্ট ঘোষিত নীতি, তাদের RSS এর ঘোষিত নীতি, তখন আমাদের পাল্টা মনে হতে পারে যে আমরা অখণ্ড বাংলার আলাপ করি, আমরা এটাকে নিশ্চিত করতে চাই, এটাকে এস্টাবলিশ করতে চাই। তারা যখন আমাদেরকে উল্টো করে ঝুলিয়ে রেখে সোজা করবে, উই পোকা বলছে, আমরা তখন পাল্টা একই রকম কথা বলবো। ওখানে যখন গরুর মাংস রাখার জন্য হত্যা করা হচ্ছে, তখন আমরা গরুকেও প্রায়োরিটি দিয়ে নানা রকম কর্মসূচি পালন করবো। সো এই জিনিসগুলো তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়, এটা নিয়ে ভুলের কিছু নাই। ওরা আমাকে গালি দিচ্ছে, আমিও পাল্টা গালি দেবো, এটা হাই প্রবাবিলিটি। কিন্তু আমার ধারণা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে এই ধরনের মানসিকতা তৈরি হোক, এটা ভারতের খুবই কাম্য বা প্রার্থিত। তারা এই রকমভাবে প্রচণ্ড আক্রমণাত্মক কথা বলে যেন আমরা আক্রমণাত্মক ভাষায় সেটার প্রত্যুত্তর দিই, এতে তার স্বার্থ আছে। বাংলাদেশের মতো একটা দেশ ভারতের পেটের মধ্যে থেকে অত্যন্ত কড়া ভারত বিরোধী কথা বলছে, এটা আবারও বলছি বিজেপির রাজনীতির জন্য খুবই জরুরি। বিজেপি একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল, আমি মনে করি। কেউ ওদেরকে ফ্যাসিস্ট ভাবে বলে ফেলেন না হয়তো, RSS ঘোষিতভাবে ফ্যাসিস্ট এবং বিজেপি একই রকম। এবং বাজপেয়ীর বিজেপির কথা আমরা বলছি না, সে সময় বিজেপি মোটা দাগে একটা সেন্টার রাইট ধরনের রাজনৈতিক দল, এবং তার সরকারটা অন্তত, দল যেমনই থাকুক, সরকারটা মোটা দাগে সেই ধরনের সরকার হিসেবে কাজ করেছিল। এরপর ধাপে ধাপে বিজেপির র্যাডিকালাইজেশন হয়েছে। এরপর যিনি আদবানি আসলেন বাজপেয়ীর পর, সেটা বাজপেয়ীর চাইতে তিনি অনেক বেশি র্যাডিকাল ছিলেন। মোদি আসলেন, এখন মোদিও নাকি যথেষ্ট হিন্দুত্ববাদী না, এই আলাপ শুরু হয়েছে। দেখা যাক সামনে কে আসেন, কি করেন, হোয়াট এভার। তো যে কথাটা বলছিলাম, যে তারা চায় তাদের এই ফ্যাসিস্ট রাজনীতির জন্য একটা থ্রেট লাগে, মানে ফ্যাসিজমের থ্রেট প্রয়োজন হয়। তার অভ্যন্তরে সে থ্রেট দেখায়, সেটা হচ্ছে যে মুসলিম খ্রিস্টানরা তার দেশ দখল করে ফেলবে, বিশেষ করে মুসলিমদের জন্মহার অনেক বেশি, ওরা এই করে ফেলবে, সেই করে ফেলবে। একই সাথে বাইরে থ্রেট, পাকিস্তান থ্রেট আছে, চায়না থ্রেট আছে, বাংলাদেশও তার থ্রেট, সে চারদিকে শত্রু দ্বারা পরিবেষ্টিত। সে আলটিমেটলি শত্রু দ্বারা পরিবেষ্টিত হলে তার স্ট্র্যাটেজিক ঝুঁকি আছে, কিন্তু সেটা দেখাতে চায় আমি শত্রু দ্বারা পরিবেষ্টিত। এবং দেয়ার্স আ স্ট্রং ম্যান, আ সেভিয়ার, সেটা হচ্ছে জনাব নরেন্দ্র মোদী, সেই সেভিয়ার যা 56 ইঞ্চি বুকের ছাতি নিজে বলতেন। এই হচ্ছে তার ন্যারেটিভ। প্রত্যেকটা ফ্যাসিস্ট রেজিমের এইভাবেই ন্যারেটিভ থাকে, এবং তারা একটা সুদূর অতীত দেখায়। তাদের অতীতের একটা চমৎকার গ্লোরি ছিল, অখণ্ড ভারত ছিল, এই পুরো ভূমি তাদের ছিল বলে তারা দাবি করছে। এটা ঐতিহাসিকভাবে সত্য নয়, এই আলোচনা এখন ঢুকছি না, কিন্তু তারা দেখানোর চেষ্টা করছে আমাদের অসাধারণ একটা অতীত আছে। আমরা খেয়াল করবো বিজেপি আসার পর বহু ক্ষেত্রে তাদের যে রিলিজিয়াস স্ক্রিপচার, সেগুলোর ফলো করে নানান রকম কাজ এবং কথাবার্তা বলা শুরু করা হয়েছে। সো একদম ক্লিয়ার একটা ফ্যাসিস্ট রেজিমের যা যা প্রয়োজন সব ওখানে তৈরি আছে। এখন বাংলাদেশও তার প্রতি শত্রু ভাবাপন্ন হয়ে গেছে, বাংলাদেশ আমার ভূমি দখল করে নিতে চায়। এই ন্যারেটিভ তাদের জন্য খুব কাজে লাগবে। গতকালের ভিডিওতে বলেছিলাম যেটা ভারত ব্যবহার করবে, এবং আপনারা খোঁজ করলেই দেখবেন ভারত অলরেডি ব্যবহার করতে শুরু করেছে। কেউ আমাকে বলছেন আমি এটা বলে আরও তাদেরকে এটা ধরিয়ে দিচ্ছি, না, এটা আমার ধরনের কিছু নাই, এগুলো এর আগে ওখানে চলে গেছে। বাংলাদেশের প্রতিটা খুঁটিনাটি ঘটনা ধরার জন্য বসে আছে সবাই। এখন ওই আলাপটা আসলে আমরা করবো যে আমরা এক্সট্রিম আচরণ করবো কিনা। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। ভারত বাংলাদেশে নাক গলানো এবং বাংলাদেশের সব কিছু ডিসাইড করার ক্ষমতা থেকে ভারতকে সরাতেই হবে, এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত নাই। কিন্তু ভারতের পাল্টা প্রত্যেকটা রেটরিক ভারতের মতো করে আমরা দেবো কিনা, আমার মনে হয় আলোচনা হওয়া উচিত সেটা। আর যদি দেইও, ভারতের অখণ্ড ভারতের জায়গায় আমাদের আগের যে অবিভক্ত বাংলা ছিল সেটা করব, আর সেটা যদি করিও সেটা সরকার থেকে করব কিনা। গতকাল আপনারা অনেকে এটা ভুল বুঝেছেন যে জনাব মাহফুজের এই বক্তব্যটার সবচেয়ে বড় প্রশ্নটা কোন জায়গায়। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটা একজন উপদেষ্টা করছেন, সরকার থেকে, সরকারে বসে একজন করছেন। আমি শুধু এটা না, জনাব মাহফুজের এর আগেও কিছু বক্তব্যকে সরকারে বসে দেওয়া যায় কিনা সে প্রশ্ন করেছি। জনাব মাহফুজ একজন ব্যক্তি, যেমন আমাদের অন্য ছাত্র সমন্বয়করা আছে, তারা বলেছেন ছাত্র সমন্বয়করা 7 সিস্টার্স থাকবে না স্লোগান দিয়েছেন। আমি মৃদু সমালোচনা করছি, কঠোর কিছু বলিনি। কিন্তু সরকারের বসে থেকে যদি কোনো একজন উপদেষ্টা বলেন 7 সিস্টার্স আমরা খেয়ে ফেলবো, 7 সিস্টার্স থাকবে না রে, তীব্র ভাষায় আমরা সেটার প্রতিবাদ করব। এমনকি আমি একটা জিনিস মনে করি, আপনাদের কাছে মনে হতে পারে যে আমি অতি সুশীল, কেউ কেউ বলেন, বা দালাল টালালও বলতে পারেন, সেটা হচ্ছে কোনো দেশের ভৌগোলিক ইন্টিগ্রিটি নিয়ে, ভূগোল পাল্টে দেওয়া নিয়ে আলাপ, মানে ইনফর্মালি যাই হোক, কোনো প্রকাশ্য জায়গায় করা অনুচিত। আমরা
যা আছে, যাই আছে, যদ্দূর আছে সেটা নিয়েই থাকি। এই বাংলাদেশে যে সাইজ আছে সেটাইকেই গড়ে তুলি। হচ্ছে অনেক ছোট ছোট দেশ অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল হয়েছেন। এইসব আলাপ এখন আনার কোনো প্রয়োজন নেই, অহেতুক এবং বিপদ বাড়াচ্ছে। শেখ হাসিনা পতনের পর যে আলাপটা হয়েছিল, বহুবার বলেছে, আগে থেকেই হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভারতের সোকল্ড ইন্টেলেকচুয়ালসরা যেটা করতেন সেটা হচ্ছে শেখ হাসিনা ডিসপাইট অল হার ক্রিটিসিজমস, তিনি খারাপ নির্বাচন করেন, তিনি কারাপ্ট, তিনি গুড গভর্নেন্স দেন না, কিন্তু তিনি যদি না থাকেন বাংলাদেশ ইসলামী জঙ্গিবাদীদের দখলে চলে যাবে, এক্সট্রিমিস্টদের দখলে চলে যাবে। ঠিক এই ন্যারেটিভটা তারা তৈরি করতে চেয়েছিল এবং সেইটার পক্ষে দেখবেন আমাদের অনেক ঘটনা ঘটছে। এগুলো ভারতের আচরণের প্রতিক্রিয়া ঘটছে, আই অ্যাগ্রি, কিন্তু এগুলো ইম্প্যাক্ট হচ্ছে এই যে বাংলাদেশে লিবারেল ফোর্স থাকছে না, সে অ্যাটাক হচ্ছে এবং সে সেন্ট্রিস্ট ফোর্স অ্যাটাক হচ্ছে এবং এক্সট্রিমিস্ট রাইট বাংলাদেশে মাথা চাড়া দিচ্ছে। ফলে একজন উপদেষ্টা যখন এই কথা বলেন তখন তার সাথে যোগ হয় যে ভারতের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। যারা মাহফুজ আলম স্ট্যাটাসটা ডিলিট করেছেন, এটা বোধগম্য যে সরকার এটায় তীব্রভাবে বিব্রত হয়েছে, হবারই কথা, এবং উনি এটা ডিলিট করে প্রকারান্তরে উনি স্বীকার করলেন যে উনি এটা ঠিক করেননি। আর যদি উনি মনে করতেন এটা অনেক অনেক সঠিক কাজ হয়েছে তাহলে উনি এটা রাখতেন এবং সেটার জন্য যদি উপদেষ্টা পদ যেত তাহলে উনি সেটার হয়তো রিস্ক নিতেন। যারা মাহফুজ আলম বা আরও কারো এই ধরনের চিন্তা থাকতে পারে, এই ধরনের আলাপ তারা করতেও পারেন, কিন্তু সেটা রাষ্ট্রীয় মানে সরকারের পজিশনে বসে করা, এটাই হলো মূল আলাপের জায়গা। আমার টেক হচ্ছে আমরা ভারতের সাথে আমাদের এই যাবতীয় সংকটগুলো নিয়ে কথা বলবো, কিন্তু আমরা ভারতের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করব না। দীর্ঘকাল বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য নির্বাচন ম্যানিপুলেট করার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে হাজির হয়েছিল, আমি নিশ্চিতভাবে বলতে পারি, এটা নিয়ে ভারতে আলোচনা হয়েছে। সেটা হচ্ছে বিএনপি যদি ক্ষমতায় আসে ভারতের ইন্টিগ্রিটি হুমকির মুখে পড়বে। তাদের যুক্তি ছিল 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল বিএনপির সময়, যেগুলো 7 সিস্টার্সে যাওয়ার পথে সেগুলো আটক হয়ে যায়। এটার বাস্তবতা ভেতরে কি আছে সেই আলোচনায় ঢুকছি না, কিন্তু এটাকে তারা ব্যবহার করেছে এইভাবে। ফলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা অ্যাট এনি কস্ট আমার ইন্টিগ্রিটিকে ঠিকঠাক রাখতে হবে। সুতরাং আমরা যারা বাংলাদেশে বসে ভারতকে ভেঙে ফেলে বাংলাদেশের সীমানা বড় করার কথা বলি, সেই স্বপ্ন বা খোয়াব দেখি, তারা প্রকারান্তরে আবারও ভারতের হাতে ন্যারেটিভ তৈরি করার অস্ত্র তুলে দিচ্ছি। কেউ কেউ বলছেন যে পাল্টাই হুমকি দিলে ভারত ভয় পেয়ে যাবে, ভারত তার রেটরিক থামাবে। আপনারা তো করছেন, অনেকে করুন এবং দেখুন ভারতের রেটরিক থামে কিনা। থামবে না। ভারতের যে রাজনীতি, সেই রাজনীতি এটার পাল্টা রেটরিক আরও অনেক বেশি হবে এবং বিজেপির সাথে এসব নোংরা রেটরিকে আমরা পেরে উঠবো না। রেদার আমরা এসব বলে বলে ভারতের জনগণকে খেপিয়ে তুলবো, যেটা সবচেয়ে ঝুঁকির জায়গা, যেটা আমি বিশ্বাস করি। আমাদের এই ঝুঁকিটা এখন সবচেয়ে বেশি, ভারতের জনগণের র্যাডিকালাইজেশন হয়ে যাওয়া। এবং যদি জনগণের র্যাডিকালাইজেশন হয়ে যায়, সব রাজনৈতিক দলকে তার ভোটের রাজনীতির জন্য কম বেশি তার সাথে কমপ্লাই করতে হবে, এক বিরাট ঝুঁকি। সুতরাং ভারতকে, ভারতের রাজনৈতিক দলকে, ভারতের সরকারকে এটা দেখাতে আমরা যেন না দেই যে দেখো তোমার দেশ কিন্তু দখল করে নিতে চেয়েছে বাংলাদেশ। আমরা পাল্টা বলতেই পারি তখন ভারতের কথা বলে, কিন্তু ভারতের নাগরিক, বড় শক্তিশালী দেশের নাগরিকের তার জায়গা থেকে কত লিগর জায়গা আছে, কিন্তু যখনই আমাদের এটা দেখাবে সে আরও বেশি বাংলাদেশের বিরুদ্ধে যাবে এবং বাংলাদেশের শত্রু হয়ে উঠবে। এই ঝুঁকিটা আছে, কিন্তু আমরা যত বেশি এক্সট্রিম আচরণ করব। শেষ করছে এটা বলে, এক্সট্রিম আচরণের রিয়াকশনে এক্সট্রিম আচরণ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আমি মানি আমরা মানুষ তো দিনের শেষে, কিন্তু দেশের স্বার্থের কথা, দেশের ভবিষ্যতের কথা ভেবে আমাদের এই ধরনের র্যাডিক্যাল আচরণ করা একদম উচিত না। আমাদের সরকার তার জায়গা থেকে ভারতকে যেভাবে জবাব দিচ্ছে, দ্যাটস এনাফ, মোর দেন এনাফ। প্রত্যেকটা ক্ষেত্রে কঠোরভাবে প্রতিবাদ করছে। একটা রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়ে ওঠার জন্য যা যা দরকার, সীমান্ত হত্যা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, তারা স্টেটমেন্ট দিচ্ছে চিন্ময়কে নিয়ে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করছে যে তুমি ভুল তথ্য দিচ্ছ, পূজা নিয়ে যাওয়া বলছে সেটার পাল্টা করছে, দ্যাটস ফাইন। সরকারে বসে তোমার ভূমি দখল করে আমি আমার সীমানা বাড়াবো, এগুলো বাল খিল্ল, একেবারেই বাল খিল্ল। আর আমরা আবারও বলছি, আমরা জনগণ, আমাদের মূল জায়গা, আমরা ভারতের জনগণের সাথে এই কানেকশনটা করার চেষ্টা করি, যার যার যদ্দূর আছে। আমরা মানে সোশ্যাল মিডিয়াতে বললো সেই কানেকশন তৈরি হওয়ার সম্ভাবনা বাড়বে। সেটা হচ্ছে আমরা তোমার দেশ নিয়ে আমার মাথা ব্যথা নাই, তোমার দেশ তোমার মতো থাকুক, আমার দেশ নিয়ে তুমি মাথা ব্যথা করো না। আমার দেশটাকে আমরা বুঝে নেব, আমাদের মতো করে গড়বো এবং দুটো দেশ একটা ওয়ার্কিং রিলেশনশিপের মধ্যে থাকবে, বন্ধুত্ব, স্বামী স্ত্রী, এগুলো ওয়ার্ক, দুই দেশের স্বার্থ যাতে নিশ্চিত হয়, জনগণের স্বার্থ আগেও নিশ্চিত হয়েছিল শেখ হাসিনা এবং তার ওই নেক্সাসের স্বার্থ আর ভারতের স্বার্থ, এখন ভারতের জনগণ এবং আমাদের জনগণের স্বার্থ যাতে নিশ্চিত হয়, সেরকম একটা সম্পর্ক চাই। এই বার্তাটা পৌঁছে দিতে চাই। আমরা তোমাদের কোনো রকম কোনো নিরাপত্তা বা অন্য কোনো ঝুঁকি তৈরি করতে চাই এবং আমরা এটাও দেখাতে চাই তোমাদের নোংরা বিশ্রী হুমকির মুখে, বাজে কথার মুখেও আমরা সহনশীল আচরণ করছি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।